আচ্ছা, কেমন হবে যদি বাড়ি ফিরে দেখতে পান আপনি যাকে বিয়ে করেছিলেন তাকে ফেলে রেখে অন্যের বউকে নিয়ে চলে এসেছেন। তার উপর বউকে যে খুঁজে বের করবেন সেরকম কোনো ছবিও নেই। আবার বউ বলতে পারে না তার স্বামীর বাড়ি কোথায়। আজকের গল্পটি অনেকটা এরকমই। ঘোমটার আড়ালে কিভাবে বউ পাল্টে যায় এবং সেই বউকে খুঁজে পাওয়াকে কেন্দ্র করে কি কি হয় জাস্ট দেখে যান। আমি আশা করি আমির খান এবং তার এক্স ওয়াইফ কিরণ রাও কর্তৃক নির্মিত আজকের মুভিটি আপনাদের ভালো লাগবে। তো আর স্পয়লার না দিয়ে আমরা মূল গল্পে চলে যাই। মুভি শুরু হয় জানুয়ারি 2001 ইন্ডিয়ার নির্মল প্রদেশের গঙ্গাপুর নামের একটি গ্রামে, যেখানে ফুল আর দীপকের বিয়ে হচ্ছে। কনে বিদায়ের সময় কনের মা তাকে একটি পুটলি দিয়ে বলে এটা যেন সে সাবধানে রাখে, তাতে তার স্বামীর মঙ্গল হবে। বিদায়ের সময় ফুলের মা বড় করে ফুলের ঘোমটা টেনে দেয়। এরপর তারা রওনা হয়। এত বড় ঘোমটা দিয়ে চলতে তার খুব সমস্যা হচ্ছিল, কিন্তু কিছু করার নেই, এটাই তাদের নিয়ম। দীপকের বাড়ি সূর্যমুখীপুরে। ফুলের ভাই একটি বাইকে করে তাদেরকে এগিয়ে দিতে যায়। তারা মাঠ ঘাট নদী পার হয়ে একটি বাস স্টপে আসে। বাসে জায়গা না থাকায় ফুল আর দীপক বাসের ছাদে উঠে পড়ে। তখন দীপক ফুলকে তার গহনাগুলো খুলে দিতে বলে, কারণ বাসে অনেক ভিড় ছিল, তাই চুরি হয়ে যেতে পারে। ফুলও দীপকের কথা মতো তাই করে। বাসে করে কিছুটা যাওয়ার পর তারা ট্রেনে উঠে পড়ে। তারা যেই কামরায় উঠেছিল সেখানে আরো দুইটি নবদম্পতি বসেছিল। ট্রেনটিতে অনেক ভিড় ছিল এবং তাদের বসার মতো কোনো জায়গা ছিল না, তাই একজন লোককে বলে দীপক ফুলের বসার ব্যবস্থা করে দেয়। এখানে এই লোকটির নাম প্রদীপ, আর তার পাশে বসে থাকা তার বউয়ের নাম জয়া। প্রদীপের মা দীপককে জিজ্ঞেস করে বিয়েতে কি কি যৌতুক পেয়েছে। দীপক এতে কিছুই বলে না। তখন পাশের লোকটি বলে ওঠে, বিয়েতে বরকে মোটরসাইকেল দেওয়া তো এখন কমন হয়ে গিয়েছে। এটা শুনে পাশের ছেলেটি একটু ভাব নিয়ে বলে, হ্যাঁ আমিও পেয়েছি, তাও আবার ট্যাঙ্ক ফুল। প্রদীপের মা বলে, আমরা তো মোটরসাইকেল, নগদ 1.5 লাখ টাকা এবং একটা মোবাইলও পেয়েছি। প্রদীপ একটু রেগে গিয়ে বলে, মোবাইল তো পেয়েছি, এখন টাওয়ার কি আমার বাপ লাগাবে? এই বলে ফোনটি নতুন বউয়ের হাতে দিয়ে দেয়। আসলে তাদের এলাকায় এখনো নেটওয়ার্ক কানেকশন যায়নি, অথচ ফ্রিতে পাবে বলে ঠিকই মোবাইল ফোন নিয়ে নিয়েছে। এরকম কিছু পরিবার এখনো আমাদের সমাজে দেখা যায়। প্রদীপের মা আবারও দীপককে জিজ্ঞেস করে, তুমি কি পেয়েছো, এখনো তো বললে না। দীপক এটা শুনে মুখ ফিরিয়ে নিলে ওই মহিলাটি তার স্বামীকে বলে, নিশ্চয় এই ছেলের মাঝে কোনো সমস্যা আছে, তাই তাকে কিছুই দেয়নি। কিছুক্ষণ পর দীপকও সিট পেয়ে যায়। দীপক ফুলকে বলে, তুমি একটু বসো, আমি ওয়াশরুম থেকে আসছি। এটা বলে সে উঠে যায়। ট্রেনটিও তখন একটি স্টেশনে এসে থামে। ফলে সেখানে কিছু লোক নেমে যায় এবং আরো কিছু লোক উঠে আসে। জায়গা খালি হওয়ায় প্রদীপ আরামে বসবে বলে ফুলদের কাছে এসে বসে এবং তার বউকেও সেখানে বসায়। ফুল এতে একদম জানালার পাশে চলে যায়। প্রদীপের মা ভাবে এবার আরামে বসতে পারবে, কিন্তু কিছুক্ষণ পর দীপক ফিরে এসে ফুলের পাশে জায়গা না থাকায় প্রদীপের মায়ের পাশে বসে। বেচারির মুখটা তখন দেখার মতো হয়েছিল। রাতে দীপক ঘুম থেকে উঠে দেখতে পায় তাদের স্টেশন চলে এসেছে, তাই তাড়াহুড়া করে ফুলকে ডেকে সে নেমে পড়ে। তার পিছন পিছন ফুলও নেমে যায়। তারা একটি বাসে করে তাদের গ্রামে চলে আসে। সবাই ব্যান্ড বাজিয়ে তাদেরকে স্বাগত জানায়। নাচাগানা করতে করতে তারা বাড়িতে চলে আসে। সেখানে সবাই অনেক খুশি ছিল। এরপর দীপকের মা তাদেরকে বরণ করতে আসে। দীপককে আশীর্বাদ করে যখন নতুন বউকে আশীর্বাদ করতে যাবে, তখন তিনি নতুন বউকে বলেন, ফুল, ঘোমটা তুলে ফেলো, এখানে সবাই বাড়ির লোকই আছে। কিন্তু নতুন বউ কিছু না বলে ঠায় দাঁড়িয়ে থাকে। এটা দেখে সবাই ভাবে নতুন বউ হয়তো লজ্জা পাচ্ছে, তাই তাকে আরো বোঝালে অবশেষে নতুন বউ ঘোমটা তুলে। কিন্তু নতুন বউয়ের মুখ দেখে দীপক সহ সবাই অবাক হয়ে যায়। সবাই যেন আকাশ থেকে পড়ে। এই মেয়েটির নামই হলো জয়া, যে প্রদীপের বউ। দীপক বলে, তুমি কে, এখানে কোথা থেকে এলে? জয়া বলে, আমরা একসাথে ট্রেনেই ছিলাম, আপনি তখন আপনার বউ মনে করে আমার হাত ধরে টেনেছিলেন। এইসব শুনে দীপক হতাশ হয়ে যায়। দীপকের বাবা বলে, বাপ দাদার জীবনেও তো এরকম কথা শুনিনি, তুই এটা কিভাবে করলি দীপক? মানুষের জিনিসপত্র পাল্টে যায়, ছাতা পাল্টে যায়, সাইকেল পাল্টে যায়, আর তুই কিনা আরেকজনের বউকে নিয়ে চলে এসেছিস। দীপক বলে, ট্রেনে আরো 2টি নববিবাহিত দম্পতি ছিল, সবারই শাড়ি ঘোমটা সব একরকম, আমি কিভাবে বুঝবো আমার বউ কোনটা? এসব শুনে দীপকের বাবা তাকে ধমক দিলে জয়া বলে ওঠে, ওনার কোনো দোষ নেই, ট্রেনে অনেক ভিড় ছিল, তার উপর আমাদের সবারই চটের বস্তার মতো ঘোমটা দেওয়া, ঘোমটার ভিতর থেকে তো স্বামীর জুতা ছাড়া কিছুই দেখা যায় না। তখন দীপকের দাদি বলে, তাহলে ওই জুতা দেখেই চিনে নিতি। জয়া বলে, স্বামীও নতুন, জুতাও নতুন, কিভাবে চিনবো? আর যে ট্রেনে রয়ে গেল সে তো এখনো ঘোমটার আড়ালেই আছে, বেচারি তো জানেই না
উনি তাকে রেখে চলে গিয়েছেন। এইসব শুনে দীপক কপাল চাপড়াতে শুরু করে। সে আবারও স্টেশনে চলে যায় ফুলকে খুঁজতে। দীপকের বাবা তখন জয়াকে তার নাম জিজ্ঞেস করলে জয়া বলে তার নাম পুষ্পা রানী। দীপকের বাবা তার স্বামীর নাম জিজ্ঞেস করলে দীপকের মা বলে স্বামীর নাম মেয়েরা মুখে নেবে কিভাবে, আপনি এসব কি কথা বলেন। জয়া সবাইকে অবাক করে দিয়ে বলে তার স্বামীর নাম পঙ্কজ, আর তার শ্বশুর বাড়ি ছত্তিশগড়ের সাম্বেলাতে। কোনো ফোন নাম্বার জানে কিনা জিজ্ঞেস করলে সে বলে সে জানে। তখন পুনমকে বলে পুষ্পা এখন থেকে তার সাথেই থাকবে। কিন্তু কথা হলো তার নাম তো পুষ্পা নয়, তার নাম জয়া, আর তার স্বামীর নামও পঙ্কজ নয়, প্রদীপ। তাহলে সে পুষ্পা কেন বলল? তার শ্বশুর বাড়িও গোকুলপুরে, তাহলে সে সব কোশ্চেনের ভুল অ্যান্সার কেন দিল? আর দীপক যখন তার হাত ধরে টানলো সে দীপকের সাথে চলেই বা আসলো কেন? আপনাদের মনেও এই কোশ্চেন গুলো আসছে, তাই না? ওয়েট, এই রহস্য আমরা পরবর্তীতে ধীরে ধীরে জেনে যাব। এখন আপাতত যা হচ্ছে দেখে যায়। এরপর সিন ট্রেনে শিফট হয়। ফুল ঘুমিয়েছিল বলে প্রদীপ তাকে জয়া ভেবে ডেকে তুলে। ফুল ট্রেন থেকে বের হয়ে ঘুমটা তুলে তার স্বামীকে খুঁজতে থাকে। প্রদীপ ও ফুলকে জয়া ভেবে ডাকতে ডাকতে তার কাছে এসে দেখে সেটা জয়া নয়। একদিকে ফুল অসহায়ের মতো এদিক সেদিক দীপককে খুঁজছে, অন্যদিকে দীপকও জয়াকে খুঁজে পাচ্ছে না বলে রাগে জ্বলছে। এত রাতে স্টেশনে এভাবে একটা মেয়েকে ঘোরাঘুরি করতে দেখে আশেপাশের লোকজন তার সাথে কথা বলতে চাইলে সে ভয়ে দৌড় দেয়। প্রদীপ তার বাবা মাকে বাড়ি পাঠিয়ে দেওয়ার সময় তার মা বিরক্তি নিয়ে বলে, কি ঝামেলায় পড়লাম রে বাবা, সারাদিন জার্নি করেও শান্তি নেই। ওই মেয়ের গায়ে যৌতুকের 15 তোলা সোনার গহনা রয়েছে, ওকে না পেলে সব যাবে। কিছুক্ষণ পর যখন প্রদীপের কিছু লোক এসে জয়াকে খুঁজে না পাওয়ার কথা জানায়, প্রদীপ বলে কোনো ব্যাপার না, যৌতুকের টাকা আর মোটরসাইকেল তো পেয়ে গিয়েছি, এখন বউ থাকলো কি গেল তাতে কার কি, চল সবাই মিলে এনজয় করি। এই বলে প্রদীপ হাসতে হাসতে চলে যায়। এর থেকেই বোঝা যায় এই প্রদীপ আর তার পরিবার কতটা লোভী মানুষ। প্রদীপের তার বউ নিয়ে কোনো চিন্তা নেই, আর তার মায়ের যত চিন্তা সব সোনার গহনাগুলোর জন্য। এইদিকে দীপক সূর্যমুখীপুর স্টেশনে এসে চিৎকার করে ফুলকে ডাকতে থাকে। তার অবস্থা দেখে তার ভাইরা তাকে সান্ত্বনা দিচ্ছে। রাতে জয়া একটা চাদর মুড়ি দিয়ে বাইরে বেরিয়ে আসে। সে ব্যাগ থেকে ফোন বের করে সিম কার্ডটি নষ্ট করে ফেলে। এই মেয়েটি ধীরে ধীরে রহস্যময় হয়ে উঠছে। রাত পেরিয়ে সকাল হয়। ফুল সারা রাত স্টেশনের ওয়াশরুমেই ছিল। ফ্রেশ হয়ে বাইরে বেরিয়ে এসে সে যখন তার হাতের মেহেদিগুলো দেখে তার বিয়ের কথা মনে পড়ে। ওই সময় সেখানে এক ভিখারি চলে আসলে সে তাকে দেখে ভয়ে দৌড়াতে শুরু করে। তখন সেখানে ছোট নামের এই ছেলেটি এসে বলে, ওকে ভয় পেও না, ও খুবই ভালো। আর তুমি কি হারিয়ে গেছো? ফুল তখন হ্যাঁ বলে। ছোট বলে, চিন্তা করো না, আমি তোমাকে সাহায্য করব। সে ফুলকে নিয়ে স্টেশন মাস্টারের কাছে আসে। স্টেশন মাস্টার তার স্বামীর নাম জিজ্ঞেস করলে সে চুপ থাকে, কারণ মেয়েদের স্বামীর নাম নেওয়া বারণ। ফুল তখন তার হাত বাড়িয়ে দেয়। সেখানে মেহেদি দিয়ে দীপকের নাম লেখা ছিল। স্টেশন মাস্টার বলে, তুমি কোথা থেকে এসেছো? ফুল বলে, গঙ্গাপুর থেকে। স্টেশন মাস্টার বলে, এই দেশে না হলেও 100 জায়গায় গঙ্গাপুর আছে, এমনকি যেখানে গঙ্গা নদী নেই সেখানেও গঙ্গাপুর আছে। আমি বুঝবো কি করে তুমি কোন গঙ্গাপুর থেকে এসেছো? অন্তত স্টেশনের নামটা বলো, যে স্টেশন থেকে ট্রেনে উঠেছিলে। ফুল বলে, কোনো স্টেশন থেকে উঠিনি, ক্ষেতের মাঝখান দিয়ে ট্রেন যায়, ওইখান থেকেই উঠেছি। স্টেশন মাস্টার বলে, তাহলে আমি কিছু জায়গার নাম বলছি, দেখো তো এখান থেকে কোনটা চিনতে পারো। স্টেশন মাস্টার অনেকগুলো জায়গার নাম বলে, কিন্তু কোনোটাই ফুলের শ্বশুরবাড়ি ছিল না। ফুল বলে তার শ্বশুরবাড়ির নাম একটা ফুলের নামে। স্টেশন মাস্টার রেগে গিয়ে বলে, কিন্তু ফুল তো তোমার নাম, তুমি নাম ঠিকানা কিছুই বলতে পারছো না, আমি কিভাবে খুঁজে বের করব তোমার শ্বশুরবাড়ি কোথায়? সে ছোটকে বলে তাকে থানায় নিয়ে যেতে, কিন্তু ফুল থানায় যেতে রাজি হয় না। এরপর সিং জয়ার কাছে চলে আসে। জয়া তার শাড়ি জুয়েলারি গুলো খুলে দীপকের মায়ের কাছে রাখতে দেয়। দীপক জয়ার কাছে এসে বলে, আমাদের সাথে থানায় যাবে, পুলিশ হয়তো তোমার সাথেও কথা বলতে চাইবে। জয়া বলে সে যাবে না, তার ভয় লাগে। তখন দীপক বলে, তুমি চিন্তা করো না, আমি ফুলকে খুঁজে পাই বা না পাই তোমাকে যেভাবেই হোক তোমার বাড়িতে পৌঁছে দেব, এটা আমার প্রতিজ্ঞা। তারপর দীপক থানায় আসে। এই থানার দারোগার নাম মনোহর বাবু। ঘুষ ছাড়া তার সাথে কোনো কথাই বলা যায় না। দীপকের বন্ধু মনোহর বাবুকে দীপকের বউ হারানোর কথা বললে মনোহর অবাক হয়ে যায়। সে বলে, কিভাবে করলে এটা? আমি তো এত বছর ধরে চেষ্টা করেও পারছি না, বলে সে হাসতে থাকে। মনোহর বলে, 15,000 লাগবে। তারা 5,000 বের করে দেয়। সে বলে, 5,000-এ হবে না। তখন দীপকের বন্ধু বলে, স্যার, এমএলএ স্যারের সাথে কথা বলিয়ে দেব। এমএলএ এর কথা শুনে সে কেস নিতে রাজি হয়ে যায়। এরপর দীপক সব বলতে শুরু করে। দীপক কিভাবে ফুলকে হারিয়ে পুষ্পাকে নিয়ে চলে এসেছে সব ঘটনা তাকে খুলে বলে।
সব শুনে অফিসার হেসে দিয়ে বলে, তার মানে তুমি নিজের বউকে হারাওনি, বরং অন্যের বউকে নিয়ে চলে এসেছো। দীপক বলে, আমি ইচ্ছে করে করিনি। পুলিশ বলে, তো পুষ্পা কোথায়, তাকে নিয়ে আসলে না কেন? দীপক বলে, আমি বলেছিলাম, কিন্তু থানার কথা শুনেই সে ভয় পেয়ে যায়। অফিসার বলে, থানায় আবার ভয়ের কি আছে? আচ্ছা, ফুলের কোনো ছবি এনেছো? দীপক বলে, জি স্যার, এনেছি। ফুলের একটা ছবি আছে আমার কাছে, বিয়ের দিন তুলেছিলাম। অফিসার ছবি দেখে বলে, বাহ, খুব সুন্দর। সে কনস্টেবল দুবেকে ছবিটি দেখালে সে হেসে দেয়। আসলে ছবিটিতেও ফুলের লম্বা ঘোমটা দেওয়া ছিল। এখন এই ছবি দিয়ে পুলিশ কিভাবে ফুলকে খুঁজে বের করবে? অফিসার বলে, যাকে এনেছিলে তার গয়নাগাটি সব ঠিক ছিল? তার বাড়ি কোথায় কিছু বলেছে? দীপক বলে, হ্যাঁ, সব ঠিকঠাক আছে, আর ওর বাড়ি ছত্রিশগড়ে। দীপকের বন্ধু বলে, পুষ্পা তার বাড়ির একটি নাম্বার দিয়েছিল, কিন্তু বারবার চেষ্টা করার পরেও ফোন লাগছে না। সব শুনে সে কাল পুষ্পাকে থানায় নিয়ে আসতে বলে। ওরা চলে যাওয়ার পর দুবে বলে, স্যার, এভাবে ছেড়ে না দিয়ে ওর নামে অপহরণের কেস দিয়ে দিলে তো আমাদেরও কিছু ইনকাম হতো। মনোহর বলে, এদের জামা কাপড় দেখেছো? এদের মতো গরিবকে ধরে আমাদের কোনো লাভ নেই। আসল সোনার ভান্ডার তো পুষ্পা রানী। দীপক বাড়ি এসে দেখে পুষ্পাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। সবাই অনেক খোঁজাখুঁজি করেও তাকে পায় না। সিন তখন ফুলের কাছে চলে আসে। ফুল এক দোকানে গিয়ে খাবার খাচ্ছিল। সেই দোকানের মালিকের নাম মাঞ্জুমাই। সে সব শুনে বলে, এইরকম ঘটনা এই প্রথমবার শুনলাম। ছোটু বলে, মাঞ্জুমাই অনেক দয়ালু মানুষ। আমি ছোটবেলায় এখানেই কাজ করতাম। মাঞ্জুমাই বলে, গ্রামের নাম জানলে খুঁজে দিতে পারতাম। ছোট বলে, কোনো ফুলের নামে ওর শ্বশুর বাড়ির নাম। আমি ফুলওয়ালির সব ফুলের নাম বলে ফেলেছি, কিন্তু ওর শ্বশুর বাড়ির খোঁজ আর পেলাম না। ফুল বলে, গঙ্গাপুর খুঁজে পেলেও সে গঙ্গাপুরে যাবে না। গ্রামের লোক এসব জানতে পারলে উল্টে তাকে দোষ দিবে। মাঞ্জুমাই তাকে লোকের কথা ভাবতে নিষেধ করে। মাঞ্জুমাই বলে, তার স্বামী তাকে ধোঁকা দিয়েছে। ফুল বলে, তার স্বামী এবং শ্বশুরবাড়ির লোকজন অনেক ভালো মানুষ, তাকে ধোঁকা দিতেই পারে না। এইদিকে প্রদীপ থানায় গিয়ে জয়ার নামে একটি মিসিং কমপ্লেন করে আসে। অন্যদিকে জয়াও ফিরে এসেছে। সে বলে সে মন্দিরে গিয়েছিল। এরপর ঘরে গিয়ে সে তার ব্যাগ থেকে একটি পেপার বের করে লকারে রেখে দেয়। মনোহরের কাছে তখন পাতিলা থানা থেকে একটি ফ্যাক্স আসে। সেখানে প্রদীপ জয়ের জন্য যে মিসিং কমপ্লেন করেছিল সেই ব্যাপারে ডিটেলস দেওয়া ছিল। মনোহর ওই থানায় কল দিয়ে সবকিছু জেনে নেয়। ছোট ফুলকে তার ঘরে নিয়ে যায়। সেখানে গিয়ে দেখে সেই ভিখারিটিও এখানেই থাকে, আর সে ল্যাংড়া নয়, তার দুটো পাই ঠিক আছে। এটা দেখে তো ফুল অবাক হয়ে যায়। তারপর তারা তিনজন ঘুমিয়ে পড়ে। সকালে উঠে ফুল মাঞ্জুমাইয়ের সাথে হাতে হাতে তার কাছে সাহায্য করে। দীপক ও জয়কে নিয়ে থানায় আসে। পুলিশ জয়কে তার নাম জিজ্ঞেস করলে সে বলে তার নাম পুষ্পা রানী। তার বাবার নাম, বাড়ি কোথায় এসব জিজ্ঞেস করলেও সে ভুল উত্তর দেয়। তখন মনোহর বলে, সাম্মেলা নামে তো কোনো জায়গার কথা শুনিনি। জয়া বলে, আমাদের গ্রামের নাম সরকার বদলানোর সাথে সাথেই পাল্টে যায়। জয়াকে তার শ্বশুরবাড়ির কথা জিজ্ঞেস করা হলে সে বলতে পারে না। মনোহর তখন বলে, 2 দিন হয়ে গেছে তোমার মিসিং এর। তোমার স্বামী পঙ্কজ এখনো কেন মিসিং কমপ্লেন করায়নি? জয়া বলে, কেন করায়নি সেটা আমি কিভাবে বলবো? পাতিলা থানার রিপোর্ট দেখে মনোহর জয়াকে ট্যাটুর ব্যাপারে জিজ্ঞেস করলে সে তার হাতের ট্যাটুটি তাকে দেখায়। সেখানে শ্রেয়া লেখা ছিল। আসলে এখানে জয়াই লেখা ছিল, কিন্তু সেটা কারসাজি করে সে শ্রেয়া বানিয়েছে। মনোহর তখন বলে, তোমার নাম তো পুষ্পা, তাহলে তুমি হাতে শ্রেয়া কেন লিখেছো? জয়া বলে, ছোটবেলায় আমার দাদি আমাকে শ্রেয়া বলেই ডাকতো, তাই শ্রেয়া লিখিয়েছি। মনোহর জয়ার একটি ছবি তুলে রাখতে চাইলে জয়া ঘোমটা দিয়ে ক্যামেরার সামনে দাঁড়ায়। মনোহর তখন বলে, পুষ্পাজি, এটা ক্যামেরা, এক্স-রে মেশিন নয় যে ঘোমটার মধ্যেই আপনাকে স্ক্যান করতে পারবে। জয়া বলে, সে ঘোমটা ছাড়া ছবি তুলবে না, বদনাম হয়ে যাবে। তখন আর কোনো উপায় না পেয়ে আঙুলের ছাপ দিয়ে চলে যেতে বলে। চলে যাওয়ার সময় মনোহর তাকে জয়া বলে ডাকলে জয়া পিছনে তাকায়। এটা দেখে মনোহর যা বোঝার বুঝে নেয়। রাতে মাঞ্জুমাই ফুলকে তার বাড়িতে নিয়ে যায় থাকার জন্য। ফুল মাঞ্জুমাইকে একা থাকার কারণ জিজ্ঞেস করলে মাঞ্জুমাই বলে, আমার স্বামী ছিল, সন্তান ছিল, সবাইকে তাড়িয়ে দিয়েছি। আমার উপার্জন খেয়ে নেশা করে এসে আমার গায়ে হাত তোলে। ফুল বলে, তোমার একা থাকতে ভয় করে না? মাঞ্জুমাই বলে, মানুষ একা থাকতে ভয় পায়, কিন্তু একবার যদি একা থাকা শিখে যায় তবে কেউ আর তাকে কষ্ট দিতে পারে না। পরদিন সকালে তারা দোকান খুলে। আজ ফুল দোকানের জন্য মিষ্টি বানিয়ে এনেছে। মাঞ্জুমাই সেটা প্রচারের জন্য আজকে সবাইকে 1 চামচ করে ফ্রিতে খেতে দেয়। ফুল মাঞ্জুমাইকে বলে, দাদি, আগে তো তুমি একটু টেস্ট করে দেখো। মাঞ্জুমাই বলে, মিষ্টি খাওয়ার মতো কোনো সুখবর তার জীবনে নেই। এইদিকে মনোহর জয়াকে ফলো করতে শুরু করেছে। জয়া মন্দিরে আসলে দুবে মনোহরকে জিজ্ঞেস করে, এই মেয়ে মন্দিরে কেন এসেছে।
মনোহর তখন বলে, পুরো গ্রামের মধ্যে একমাত্র মন্দিরই এমন জায়গা যেখানে নেটওয়ার্ক পাওয়া যায়। তারা জয়ার পিছু পিছু ঘুরে জয়ার উপর নজর রাখতে শুরু করে। দীপক ও ফুলের সেই ঘোমটা দেওয়া ছবি দেখিয়ে লোকজনকে জিজ্ঞেস করছে এইরকম মেয়েকে কোথাও দেখেছে কিনা। এভাবে সে 8টি স্টেশন খুঁজে ফেলেছে। বাড়ি ফিরে জয়া দীপকের ক্ষেত দেখতে আসে। গুঞ্জন এটা দেখে জয়ার সাথে কথা বলতে আসে। জয়া গুঞ্জনকে কি করে জিজ্ঞেস করলে গুঞ্জন বলে সে প্রিন্টিং এর কাজ করে। গ্রামের সবার বিয়ের কার্ড থেকে শুরু করে এমএলএ এর পোস্টার সব সেই প্রিন্ট করে দেয়। জয়ার সাথে কথা বলে সে জানতে পারে জয়া মাধ্যমিক পাশ করেছে। গ্রামের মেয়ের এত পড়াশোনা দেখে সে অবাক হয়ে যায়। সেখানে দীপকের বাবা এসে গুঞ্জনকে বলে খেতে পোকামাকড়ের উপদ্রব বেড়েছে, তাই সব ফসল নষ্ট হয়ে যাচ্ছে, কীটনাশক দিতে পারলে ভালো হতো। জয়া বলে কীটনাশক তো বিষের সমতুল্য, কীটনাশক দিলে পোকা তো মরবে, কিন্তু ফসলের গুণগত মান নষ্ট হবে। আমার কাছে এর থেকেও ভালো আইডিয়া আছে। কীটপতঙ্গ হলুদ রঙে আকৃষ্ট হয়, তাই ক্ষেতের একটু উপরে টিনের ক্যানে হলুদ রং প্রিন্ট করে সেখানে আঠা লাগিয়ে দিতে হবে। তাহলে সব পোকা ওই হলুদ রঙের দিকে ছুটে এসে আঠায় আটকে যাবে। এতে পোকাও মরবে, আবার ফসলেরও গুণগত মান বজায় থাকবে। গুঞ্জন আর দীপকের বাবা জয়ার বুদ্ধি দেখে অবাক হয়ে যায়। পুনম তাকে জিজ্ঞেস করে সে এত কিছু কিভাবে জানলো। জয়া বলে আমার বাবার অনেক খ্যাত ছিল, শহর থেকে লোক এসে আমাদের গ্রামে এসব শিখিয়েছিল, ওখান থেকেই জেনেছি। দীপকের বন্ধু তাকে এমএলএ এর কাছে নিয়ে আসে সাহায্যের জন্য। তখন দীপককে তার সাথে মঞ্চে আসতে বলে। এমএলএ সাহেব এখানে নির্বাচনী প্রচারণার জন্য এসেছিলেন। মঞ্চে উঠে এমএলএ স্যার বলেন আমাদের বিরোধী দল রাজনীতিকে গুন্ডামিতে রূপান্তর করে ফেলেছে। আমার পার্টিতে কাজ করা এই ছেলেটির বউকে অপহরণ করেছে শুধুমাত্র আমাকে সাপোর্ট করে বলে। এটা শুধু দীপকের ক্ষতি না, সমাজের ক্ষতি এবং পুরো দেশের ক্ষতি। তাই আসুন আমরা দীপকের বউ জ্যোতিকে খুঁজে বের করি। দীপক তো এসব শুনে অবাক হয়ে যায়। সে বলে আমার বউয়ের নাম জ্যোতি নয়, ফুল। কিন্তু কে শুনে কার কথা? সে জ্যোতি বলতে বলতে মঞ্চ ছেড়ে চলে যায়। দীপকের ভাবি তার স্বামীকে দেখার জন্য নিজের হাতে একটি ছবি এঁকে রেখেছিল। আসলে তার স্বামী শহরে কাজ করে। এটা দেখে জয়া তার আঁকার হাতের অনেক প্রশংসা করে। সে যে অন্য মেয়েদের থেকে স্পেশাল সেটাও তাকে ফিল করায়। এরপর সিন ফুলের কাছে আসে। মাঞ্জুমাইকে দেখে অনুপ্রাণিত হয়ে ফুল বলে সে বাড়ি ফিরে গেলে এবার সেও নিজে কিছু করার চেষ্টা করবে। রাতে জয়া চুপি চুপি বাড়ি থেকে পালিয়ে যাচ্ছিল। এমন সময় দীপক নেশা করে বাড়িতে আসে। জয়া তাকে ঘরে নিয়ে যায়। দীপক তখনও ফুল ফুল করেই যাচ্ছিল। ফুলের প্রতি দীপকের এত ভালোবাসা দেখে সে আর যেতে পারে না। এরপর ফুলকে দেখানো হয় ফুলের মিষ্টি এখানে সবাই পছন্দ করেছে। মিষ্টি বেচে যা টাকা আয় হয়েছে মাঞ্জুমাই সব ফুলকে দিয়ে দেয়। ফুল এই প্রথমবার উপার্জন করলো ভেবে সে খুশিতে কান্না করে ফেলে। এইদিকে মনোহরের কাছে জয়ার ছবি চলে আসে এবং তার সন্দেহই ঠিক হয়, পুষ্পাই জয়া। মনোহর দীপকের বাড়িতে এসে জয়ার ব্যাপারে সবকিছু সবাইকে জানিয়ে দেয়। সে বলে এই মেয়েটা একটা চোর, তাই সবাইকে মিথ্যা বলেছে। দীপক ভাবে জয়া ফুলকে লুকিয়ে রেখেছে। সে এতদিন নিজেকে দোষী মনে করছিল, কিন্তু এখন সে ভাবে জয়াই সবকিছু করেছে। তাই সে কান্না করে ফেলে। জয়া দীপককে অনেক বোঝানোর চেষ্টা করছে, কিন্তু দীপক জয়ার কোনো কথাই শুনছে না। পুলিশ জয়াকে থানায় নিয়ে যায়। পরদিন দীপকের বন্ধু গুঞ্জন এসে তাকে জিজ্ঞেস করে দীপক এসব কি শুনছি, পুষ্পাজিকে নাকি পুলিশ ধরে নিয়ে গেছে। দীপক বলে সে ফুলকে অপহরণ করেছে। গুঞ্জন বলে সে যদি ফুলকে অপহরণই করবে তবে এই পোস্টার কেন ছাপাবে। দীপক তো এসব শুনে অবাক হয়ে যায়। ওই সময় মাঞ্জুমাইয়ের কাছে এক লোক একটি পোস্টার নিয়ে এসে বলে ফুলের নামে তার স্বামী মিসিং পোস্টার ছাপিয়েছে। এটা দেখে সবাই অনেক খুশি হয়ে যায়। পোস্টারে দেওয়া নাম্বারে কল করা হলে কেউ ফোন রিসিভ করে না, কারণ ফোনটি তখন থানায় জমা দেওয়া ছিল। তখন স্টেশন মাস্টার তাকে সূর্যমুখী গ্রামের ট্রেনে উঠিয়ে দেয়। সবাই তাকে বিদায় জানায়। দীপক ওই পোস্টার নিয়ে থানায় আসে। জয়া তখন তার অতীত বলতে শুরু করে। জয়া বিয়ে করতে চায়নি, সে শহরে গিয়ে পড়াশোনা করতে চেয়েছিল। তাই সে অ্যাডমিশন টেস্ট দিয়েছিল। সেখানে 800 জন ছেলে আর 86 জন মেয়ের মধ্যে সে প্রথম হয়, কিন্তু তারপরেও তাকে জোর করে বিয়ে দেওয়া হয়। সে আরো বলে বিয়ের দিন প্রদীপের আত্মীয়দের কাছ থেকে জানতে পারি বাচ্চা না হওয়ার জন্য প্রদীপের আগের বউকে আগুনে পুড়িয়ে মেরে ফেলা হয়েছে। যৌতুকের 10,000 টাকা কম থাকায় সবার সামনে প্রদীপ আমার মাকে অপমান করে। এরকম স্বামী আমাকে কি পড়াশোনা করাবে। তারপরেও আমি আমার ভাগ্য মেনে নিয়েছিলাম, কিন্তু দীপক যখন আমার হাত ধরে টেনেছিল আমি বুঝতে পারলাম ভাগ্য আমাকে আরো একটি সুযোগ দিচ্ছে নিজের মতো করে বাঁচার। তাই আমি দীপকের সাথে চলে এসেছিলাম। কথায় কথায় জয়ার তার ফোনের কথা মনে পড়ে। তখন দেখে সেখানে 12টা মিসড কল।
সেই নাম্বারে কল ব্যাক করা হলে জানতে পারে ফুল এখন পাতিলা স্টেশনে আছে। তখন দীপক ফুলকে খুঁজতে বেরিয়ে যায় আর জয়াকে আটকে রাখা হয় প্রদীপ আসছে বলে। প্রদীপ এসেই জয়ার গালে কষিয়ে একটা চড় মেরে বলে, এটা তো সবে শুরু, বাড়ি চল, তোর পিঠের ছাল তুলে নিব। এরপর সে গহনাগুলো নিয়ে নেয়। জয়া গহনায় হাত দিতে বারণ করলে সে বলে, এগুলো এখন আমারই, যৌতুক বরের জন্যই হয়। যেই চুড়িটা বেচে দিয়েছিলি সেটাও তোর মার কাছ থেকে নিয়ে আসবি। এইসব বলে সে জয়াকে নিয়ে যেতে চাইলে মনোহর তাকে থামতে বলে। সে বলে, এখনো কিছু কাজ বাকি আছে। আপনি এফআইআর করেছিলেন, আমরা আপনার বউকে খুঁজে দিয়েছি, কেস খতম। কিন্তু ম্যাডাম তো আপনার সাথে যেতে চাচ্ছে না। ম্যাডামের নিজের মত প্রকাশের পূর্ণ অধিকার আছে। আর এই যে আপনি থানায় দাঁড়িয়ে ম্যাডামের গায়ে হাত তুললেন, যৌতুকের কথা বললেন, এটা অপরাধ। এইসব শুনে প্রদীপ রেগে গিয়ে মনোহরকে ধমকালে মনোহর বলে, জয়া যদি এখন কেস করে তাহলে এখনই আপনাকে গ্রেফতার করা হবে, সাথে আগের বউকে যে মেরেছিলেন সেই কেসও রিওপেন হবে। তাই চুপচাপ ওকে রেখে এখান থেকে চলে যান। ভবিষ্যতে যদি কখনো ম্যাডামকে খুঁজে বের করে পেরেশান করেন তাহলে আমি কথা দিচ্ছি আমি আপনাকে ছাড়বো না। এইসব শুনে প্রদীপ সেখান থেকে চলে যায়। জয়া খুশি হয়ে তার গহনাগুলো মনোহরকে দিতে চাইলে মনোহর সেগুলো না নিয়ে বলে, ভালো করে পড়াশোনা করো। তখন তার আশীর্বাদী বালা আর বিয়ের মঙ্গলসূত্রটা মনোহরকে দিয়ে বলে, এটা আমার নয়, এটা আপনিই রেখে দিন। মুভির এই পর্যায়ে এসে মনোহর সবার মন জয় করে ফেলেছে। এইদিকে দীপক ফুলের কাছে যাবে বলে স্টেশনে চলে আসে। সেখানে এসে সে একজনকে পাতিলার ট্রেন কখন আসবে জিজ্ঞেস করলে লোকটি বলে রাত 9টায় আসবে। এটা শুনে সে যখন রাতের জন্য অপেক্ষা না করে বাসে করেই পাতিলা যাবে বলে স্টেশন ছাড়তে যাবে, তখনই পিছন থেকে সে ফুলের আওয়াজ শুনতে পায়। সে পিছু ফিরে ফুলকে দেখতে পায়। তারা একে অপরকে জড়িয়ে ধরে। ফাইনালি তাদের অপেক্ষার অবসান হলো। তারপর তারা ফুল আর জয়াকে নিয়ে বাড়ি চলে আসে। সবাই তাদেরকে দেখে অনেক খুশি হয়। অন্যদিকে স্টেশন মাস্টার মাঞ্জুমাইদেরকে এসে সেই খবর দিলে সবাই অনেক খুশি হয়। মাঞ্জুমাই এবার খুশিতে মিষ্টি খায়। পরদিন জয়া শহরে চলে যাচ্ছিল পড়াশোনার জন্য। দীপকের বাড়ির সবাই তাকে খুশি মনে বিদায় জানায়। ফুলও তাকে ধন্যবাদ জানায় এবং তাকে আবারও এখানে আসতে বলে। আর এভাবেই এই মুভিটির হ্যাপি এন্ডিং হয়। এই গল্পটি আমাদেরকে আমাদের সমাজের আসল চিত্রগুলো চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে। তাই আশা করি মুভিটি আপনাদের কাছে ভালো লেগেছে। যদি তাই হয় তবে একটি লাইক আর কমেন্ট করে আপনাদের মূল্যবান মতামত জানাতে ভুলবেন না। পরবর্তীতে এমন আরো নতুন নতুন মুভির এক্সপ্লেন শুনতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে দিবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য গুড বাই।